দিয়ে শুরু করব। লেকচার 1 এ ছিল ইন্ট্রোডাকশন, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ডেফিনেশন, এগুলোর উপরে ছিল সফটওয়্যার আপনাদের ফার্স্ট লেকচারটা। আজকে আমি লেকচার 2 পড়াবো। লেকচার 2 হচ্ছে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর অ্যাকচুয়ালি অনেকগুলো মডেল আছে। আমি যদি একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাই, সেই ডেভেলপমেন্টের জন্য আমরা অনেকগুলো মডেল ফলো করতে পারি, বা আমাদের যে প্রসেসটা, মানে একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের যে প্রসেসটার জন্য কতগুলো মডেল আমরা আজকে পড়বো। সো আমরা শুরু করি। প্রথম আমরা ফার্স্ট স্লাইডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রসেসের ফ্রেমওয়ার্ক। এটা ফার্স্ট লেকচারে আমি কিছুটা বলছি। প্রসেসের ফ্রেমওয়ার্ক, যেটা ফ্রেমওয়ার্ক বলতে স্ট্রাকচার বোঝায়। আপনি একটা সাপোজ একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, সো সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে একটা প্রসেস বা একটা কি বলবো, একটা মেথড, একটা প্রসিডিওর ফলো করতে হবে, যে এই প্রসিডিওরটা ফলো করে আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করবেন। সো ওই যে স্ট্রাকচারটা ফলো করবেন, সেই স্ট্রাকচারটাকে বলা হয় ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কের কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন এই আপনারা আমার লেফট সাইডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেনারেল অ্যাক্টিভিটিস। একটা সফটওয়্যারে যদি আমি একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে চাই, সেই ফ্রেমওয়ার্কের জেনারেল অ্যাক্টিভিটিস বলা আছে। যেমন জেনারেল অ্যাক্টিভিটিস এর মধ্যে আছে কমিউনিকেশন। আপনাকে একটা সফটওয়্যার সাপোজ কাস্টমার ডেভেলপ করতে দিছে, ইউ নিড টু কমিউনিকেট উইথ ইউর কাস্টমার, যে সে কিরকম সফটওয়্যার চাচ্ছে বা তার সফটওয়্যারে কি কি রিকোয়ারমেন্ট আছে, সেই জিনিসগুলো আগে তার কাছ থেকে রিকোয়ারমেন্টস গুলো নিতে হবে, যেটাকে এখানে বলা হচ্ছে কমিউনিকেশন। দেন আফটার গেটিং দ্য রিকোয়ারমেন্টস, দেন ইউ উইল প্ল্যান, যে আপনি যে সফটওয়্যারটা বানাতে যাচ্ছেন সেটা কত দিনের মধ্যে, কি বাজেটের মধ্যে, আপনার কিরকম মানুষ লাগবে, বা কিভাবে আপনি কোন প্রসেসে আগাইতে যাচ্ছেন, এই পুরোটা জন্য একটা প্ল্যানিং করতে হবে, যে হোল প্ল্যানিং অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্টস, আপনার সফটওয়্যারের প্ল্যানিংটা। সো এই হচ্ছে গিয়ে আপনার সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে রিস্ক অ্যানালাইসিস, অর্থাৎ আপনার যে প্রসেস আছে সেই প্রসেসের কি কি রিস্ক থাকতে পারে। অনেক সময় অনেক কিছু থাকতে পারে, সিকিউরিটি কোশ্চেন আসতে পারে, বা আপনার যে প্ল্যানিং অনুযায়ী আপনি যে বাজেট দিচ্ছেন, সেই বাজেট হয়তো বা কাস্টমারের বাজেটের থেকে অনেক বেশি। সো রিস্ক গুলো আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে। দেন ইঞ্জিনিয়ারিং যে পার্টটা আসতেছে, ইঞ্জিনিয়ারিং পার্ট মিনস কোডিং পার্ট, যেটা আমাদের বলতেছে আমরা কোড করব বা সফটওয়্যারটা ডেভেলপ করব, সেই কোডিং পার্টটা। ঠিক আছে, সো কোডিং পার্টের জন্য সৃষ্টি আক্তার, আপনার এখানে আইডি লিখতে হবে না, আমি স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট থেকে আপনাদের প্রত্যেকের অ্যাটেন্ডেন্স চলে যাবে। আমার কমেন্ট সেকশনে আপনারা কেউ আইডি লেখার চেষ্টা করবেন না, কেননা আমি ওখানে কাউটা কাউন্ট করি না। যারা ক্লাস করে না তারাও এসে আইডি লিখে যায়। আমি স্ক্রিনশট নিয়ে নিব, আমার অ্যাটেন্ডেন্স আমি নেই, আমি আপনাদের কাউকে অ্যাটেন্ডেন্স দিতে বলবো না। ওকে, সো কেউ এখানে বা কমেন্ট সেকশনে যে অ্যাটেন্ডেন্স দেওয়ার চেষ্টা করবেন না। ক্লাস করলে অটোমেটিক অ্যাটেন্ডেন্স পাবেন সবাই। ওকে, সো ইঞ্জিনিয়ারিং বলতে কোডিং পার্টটা বোঝাচ্ছে। দেন আফটার কোডিং কনস্ট্রাকশন এবং রিলিজ করতে হবে। শুধু কোড করলে হয় না, কোডের পর সেটা টেস্ট করে দেখতে হয় যে সফটওয়্যারটা পারফেক্টলি কাজ করতেছে নাকি, এবং সেটা আমি কাস্টমারকে রিলিজ করে দিব, অর্থাৎ তাকে আমি ডেলিভার করে দিব। দেন কাস্টমার রিভিউশন একটা লাস্ট পার্ট আছে, যেটা হচ্ছে আমি কাস্টমারের একটা রিভিউ নেব, যে কাস্টমারের কাছে এটি ওকে নাকি, বা সে কোনো আপডেট বা সে কোনো এডিট করতে চাচ্ছে নাকি, বা তার কোনো ফার্দার মেইনটেনেন্সের প্রয়োজন আছে নাকি, সেটা হচ্ছে কাস্টমার রিভিউশন। ওকে, এটা যেটা বলা হচ্ছে আপনাদের লেফট সাইডে যে পার্টটা দেখতেছেন, এটা হচ্ছে আপনাদের ইঞ্জিনিয়ারিংটা মেবি স্কিপ করে গেছি। ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে কোডিং, যে আমি যে সফটওয়্যারটা যে প্ল্যান করলাম, ডিজাইন করলাম, সেটা কোড করব, কোড করে আমি সেটা হচ্ছে গিয়ে সেই সফটওয়্যারটাকে ডেভেলপ করব। ডেভেলপিং পার্ট যেটাকে বলতেছে, কোডিং এর পার্টটা। ওকে, আর কনস্ট্রাকশন এর রিলিজ? কনস্ট্রাকশন বলতে টেস্টিং করতে হবে, যে আপনি যে সফটওয়্যারটাকে ইঞ্জিনিয়ার কোড করলেন সেটা পারফেক্টলি কাজ করতেছে নাকি, টেস্টিংটা করবেন, এবং রিলিজ মানে কাস্টমারকে ডেলিভার করে দিবেন। ম্যাম ক্লাস কি অনেক আগে শুরু হয়ে গেছে ম্যাম? না, 5 মিনিটই হয়েছে, অসুবিধা নেই। সরি ম্যাম। ওকে, সো দিস ইজ দ্য জেনারেল ফ্রেমওয়ার্ক। জেনারেল ফ্রেমওয়ার্ক বলতে বোঝাচ্ছে যে এই পার্টগুলা বা এই কাজগুলা কিন্তু আমাকে করতে হবে। আমি যে বিভিন্ন প্রসেস মডেল আপনাদের পরে পড়াবো, ওগুলোর মধ্যে এই কাজগুলাই আসবে। ঠিক আছে, হয়তো ডিফারেন্ট কোনো নামে, যেমন এখানে যেমন ইঞ্জিনিয়ারিং নামে আছে, কনস্ট্রাকশন নামে আছে, হয়তো বা নামগুলো চেঞ্জ হবে, বাট জেনারেলি এটাই হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বেসিক যে টাস্কগুলা। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল। আর এখানে আপনাদের রাইট সাইডে আরেকটা দেওয়া আছে, যেটাকে বলছে আমব্রেলা অ্যাক্টিভিটিস। আমব্রেলা অ্যাক্টিভিটিস একটা স্পেশাল ফ্রেমওয়ার্ক। এটা যেহেতু একজন ডেভেলপ করছে, সো এই উনার এতে সে এই ফ্রেমওয়ার্কটার নাম আমব্রেলা ফ্রেমওয়ার্ক দিছে। খেয়াল করেন এখানেও কিছু টাস্ক দেওয়া আছে, যেমন আছে প্রজেক্ট ট্র্যাকিং, কন্ট্রোল, টেকনিক্যাল রিভিউ,
কোয়ালিটি অ্যাসুরেন্স, রিস্ক ম্যানেজমেন্ট, কনফিগারেশন ম্যানেজমেন্ট, মেজারমেন্ট, ম্যাট্রিক্স কালেকশন। এই আপনাদের লেফট সাইডে যে টাস্ক গুলো আছে অলমোস্ট এই টাস্কের সাথে এই টাস্কগুলোর মিল আছে, হয়তো বা কিছু এখানে বেশি আছে। যেমন এখানে একটা টেকনিক্যাল রিভিউ নেওয়া হবে, যেমন টেস্টিং এর পর হয়তো টেস্টাররা আমাকে একটা রিভিউ দিবে। প্রজেক্ট ট্র্যাকিং আছে, প্রজেক্ট ট্র্যাকিং অর্থাৎ আপনি যখন কোডিং করতেছেন বা কনস্ট্রাক্ট করতেছেন কোডটা, তখন প্রত্যেক স্টেপ বাই স্টেপ এটা একটা ট্র্যাকিং থাকবে, একটা কন্ট্রোলিং থাকবে। দেন দেখেন রিস্ক ম্যানেজমেন্ট বা রিস্ক অ্যানালাইসিস বোথ সাইডে আছে। কনফিগারেশন ম্যানেজমেন্ট, যখন আমি সফটওয়্যারটা কনফিগার করব তখন এটার উপর একটা ম্যানেজমেন্ট থাকবে, মেজারমেন্ট থাকবে, ম্যাট্রিক্স কন্ট্রোল। সো অলমোস্ট টাস্কগুলো অলমোস্ট সেম, এখানে অথবা ডিফারেন্ট নামে আছে বা কিছু অ্যাড হয়েছে। সো এটা একটা স্পেশাল ফ্রেমওয়ার্ক, যেটাকে বলা হচ্ছে আমব্রেলা অ্যাক্টিভিটিস, আর জেনারেলটা আপনাদের লেফট সাইডে দেওয়া আছে। সো দিস ইজ কল্ড দ্য ফ্রেমওয়ার্ক, প্রসেস ফ্রেমওয়ার্ক। যদি আপনি কোনো প্রসেস ডেভেলপ করতে চান এই ফ্রেমওয়ার্কটার উপর ডিপেন্ড করে আপনি প্রসেসটা ডেভেলপ করবেন। ওকে, দেন আমরা মুভ ফরওয়ার্ড করি আমাদের যেটা সফটওয়্যার লাইফ সাইকেলের। সফটওয়্যার লাইফ সাইকেল যেটাকে ইন শর্ট বলা হয় এসডিএলসি। অলমোস্ট আপনারা অনেকে এটার সাথে পরিচিত। এসডিএলসি ইজ দ্য মোস্ট কমন নেম ইন আ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস। সফটওয়্যার এটা হচ্ছে সফটওয়্যারের লাইফ সাইকেল। একটা সফটওয়্যারকে যদি আপনি ডেভেলপ করতে চান তো পুরো লাইফ সফটওয়্যারটাকে ফুল লাইফ যেটাকে বলা হয়, ফুল লাইফে এই কাজগুলো আপনার সামনে সব সময় আসবে, ডিফারেন্ট নামে আসবে, ডিফারেন্ট ফ্রেজে আসবে, বাট আলটিমেটলি টাস্ক গুলো সেম। সো সফটওয়্যার লাইফ সাইকেলের যে ফেজ গুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আছে রিকোয়ারমেন্ট, অ্যানালাইসিস এন্ড ডিজাইন ফেজ। রিকোয়ারমেন্ট হচ্ছে কাস্টমারের কাছ থেকে আমাকে রিকোয়ারমেন্ট নিতে হবে, দেন সেই রিকোয়ারমেন্ট গুলো অ্যানালাইসিস করতে হবে। সেই যে রিকোয়ারমেন্ট দিছে সেগুলোর জন্য আমার কত বাজেটের প্রয়োজন, কিরকম টাইম ফ্রেমের প্রয়োজন, কিরকম আমার হচ্ছে কতজন কোডার লাগবে, কতজন টেস্টার লাগবে। সো এই যে অ্যানালাইসিস একটা, যে আমার কি পরিমাণ কি প্রয়োজন হবে অ্যাকর্ডিং টু কাস্টমার রিকোয়ারমেন্টস, দ্যাট ইজ কল্ড দ্য অ্যানালাইসিস। দেন আমি এটা একটা বেসিক ডিজাইন করব, মানে যেটা ফ্রেমওয়ার্ক বলা হয়, একটা ফ্রেমওয়ার্ক বানাবো, যে ফ্রেমওয়ার্কের উপর আমি করে আমি সফটওয়্যারটা ডেভেলপ করব। দেন আসছে সিস্টেম ডিজাইন ফেজ, অর্থাৎ আবার পুরো সিস্টেমটা কিভাবে হবে সেই সিস্টেমটা একটা ডিজাইন। আর প্রোগ্রামিং ডিজাইন ফেজ, সেটা হচ্ছে প্রোগ্রামের যে কোডিং এর যে পার্টটা, কোডিং এর পার্টে এটা কোডাররা ডিজাইন করে, অনেকে প্ল্যানিং করে কোড করে, অনেক কোডার আছে খুব সুন্দর করে কোড করে, আবার অনেকে আছে খুব অগোছলা ভাবে কোড করে। সো প্রোগ্রাম ডিজাইন ফেজটা অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন দ্য কোডার। দেন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ফেজ। ইমপ্লিমেন্টেশন মিন্স ওই যে কোড যেটা করতেছে, কোড কাজ করতেছে নাকি, ইমপ্লিমেন্ট হয়েছে নাকি, এই জিনিসটারই চেকিংটা। সো এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। দেন ফিফথ ফেজটা একটু খেয়াল করেন, ফিফথ ফেজে আপনাদের আস্তে আস্তে হচ্ছে গিয়ে ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিং বলতে এখানে যেটা বোঝায় সেটা হচ্ছে, যারা টেস্টিং এর সাথে রিলেটেড তারা এটা বুঝবেন। ইউনিট টেস্টিং হচ্ছে একটা সিস্টেম বা একটা সফটওয়্যার যখন আমরা ডেভেলপ করি, সফটওয়্যারটা অনেক বড় হইতে পারে। যেমন আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বলি, আমাদের যেটা রয়্যালের সফটওয়্যার যদি বলি, রয়্যালের যেটা আমরা সফটওয়্যার ইউজ করি সেই সফটওয়্যারের অনেকগুলো পার্ট আছে। যেমন আমরা টিচাররা একটা পোর্টাল ইউজ করি যেখানে আপনাদের রেজাল্ট সাবমিট করা বা আপনাদের রেজিস্ট্রেশন, এই পার্টটা আমরা দেখতে পারি। আপনাদের হচ্ছে গিয়ে আপনাদের রেজাল্ট চেক করা, এই পুরো ব্যাপারটা আমাদের টিচার ফেজে পড়ে। যেমন আপনাদের ফেজের যেটা স্টুডেন্ট পোর্টাল, আপনারা আপনাদের কি কি কোর্স রেজিস্ট্রেশন করছেন, আপনাদের প্রিভিয়াস সেমিস্টারের রেজাল্ট কত, কোন সাবজেক্টে কত পাইছেন, এটার একটা ফেজ দেখতে পারেন। তেমনি অ্যাকাউন্টস এর একটা ফেজ আছে, লাইব্রেরি একটা ফেজ আছে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ফেজ আছে। দেন পুরোটা একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম। সো এই যে পার্ট, ডিফারেন্ট পার্ট বাই পার্ট, পুরো একটা সিস্টেমকে যদি আমি ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে ডিভাইড করে টেস্ট করি, অর্থাৎ সাপোজ আমার টিচার পার্টটা ঠিক মতন কাজ করতেছে নাকি বা স্টুডেন্ট পার্টটা ঠিক মতো কাজ করতেছে নাকি, এই ধরনের টেস্টিংকে বলে ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিং মিন্স you have to break down the whole system into a small part and test at every small part individually. প্রত্যেকটা small part individually কাজ করতেছে নাকি, that is called the unit testing. Then after that it came that integration testing. Integration testing আপনি এতক্ষণ টেস্ট করতেছিলেন যে ইন্ডিভিজুয়ালি কাজ করতেছিল নাকি। Integration means you will then integrate the whole system and check whether the system is working or not. পুরো সিস্টেমটা চেক করা। যেমন এখন যদি আমি রেজাল্ট, আমাদের টিচার পার্টে আমি রেজাল্ট সাবমিট করলাম, সেটা আপনাদের স্টুডেন্ট পার্টে দেখা যাচ্ছে নাকি, মানে হোল সিস্টেমটা যদি আমি চেক করি, সো দ্যাট ইজ কল্ড দ্য ইন্টিগ্রেশন টেস্টিং, হোল সিস্টেম টেস্টিং। দেন সিস্টেম টেস্টিং ফেজ, যেটা হচ্ছে গিয়ে
সিস্টেম টেস্টিং ফেজ বলতে বোঝায় যে সিস্টেমটা আমি ডেভেলপ করছি ওটা অ্যাকচুয়ালি আমি সাপোজ আমার নিজের ইউজের জন্য না, আমি কোনো কাস্টমারের জন্য জিনিসটা ডেভেলপ করছি, সেই তার যে হার্ডওয়্যার আছে বা তার যে এনভায়রনমেন্ট আছে বা তার যে ইউজার আছে তারা জিনিসটা ঠিক মতন ইউজ করতে পারতেছে নাকি, সেটা তখন সেটা হবে সিস্টেম টেস্টিং ফেজ, যে আপনার সিস্টেমটা ঠিক মতো কাজ করতেছে নাকি ইন কাস্টমার পার্ট, মানে কাস্টমারের এনভায়রনমেন্ট বা কাস্টমারের যে সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশনে। দেন আমি সিস্টেম ডেলিভারি করে দিব। সিস্টেম ডেলিভারি করতে গেলে সেটা হচ্ছে গিয়ে আমি যেই সিস্টেমটা আছে সেটা কাস্টমারের কাছে ফাইনালি ডেলিভার করে দিব যে ওকে ডান হয়ে গেল। বাট তারপরে আরেকটা ফেজ আছে যে ফেজটাকে বলা হয় মেইনটেনেন্স। মেইনটেনেন্স ফেজ মিন ইন ফিউচার কখনো যদি কাস্টমারের মনে হয় সে কোনো কিছুর আপডেট করতে যাচ্ছে বা কোনো কিছু এডিট করতে যাচ্ছে বা সে নতুন কোনো কিছু অ্যাড করতে যাচ্ছে, ইউ হ্যাভ টু প্রোভাইড দ্যাট অলসো। সো আপনাকে আফটার ডেলিভারি সার্ভিসও প্রোভাইড করতে হবে। দিস ইজ দ্য হোল লাইফ সাইকেল অফ এ সফটওয়্যার। এই যে আপনারা এখানে যতগুলো ফেজ দেখতে পেলেন, এই ফেজগুলো হয়তোবা আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ফেজ প্রসেস মডেলের মধ্যে পাবেন, বাট ইন ডিফারেন্ট নেম বা ডিফারেন্ট ভাবে কাজ করবে একটু। বাট দিস ইজ দ্য সফটওয়্যার লাইফ সাইকেল। যদি আপনাদের কোশ্চেন আসে ইউ হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট সফটওয়্যার লাইফ সাইকেল ফেজেস, দেন ইউ উইল ডিসকাস দিস ফেজেস। ওকে, এই ফেজগুলোকে বলা হয় সফটওয়্যার লাইফ সাইকেল প্রসেস, সরি ফেজ। আমরা এখন যেটা পড়বো, আমরা এখন পড়বো ডিফারেন্ট সফটওয়্যার প্রসেসেস। এই যে আমাদের সফটওয়্যার লাইফ সাইকেলে আমরা যে ফেজগুলো দেখতে পারলাম, এই ফেজগুলো বিভিন্ন মডেলে বিভিন্ন ভাবে এটা ডেসক্রাইব করা আছে। সো আমরা এখন যেটাতে যাব সেটা হচ্ছে গিয়ে এই প্রসেস মডেলগুলা, যে লাইফ সাইকেলের উপর ডিপেন্ড করে যে মডেলগুলো ডেভেলপ করা হয়েছে সেই মডেলে। সো আমাদের এখানে ফার্স্ট মডেল যেটা আসতেছে সেটাকে বলা হচ্ছে ওয়াটারফল মডেল, অর ইউ ক্যান কল ইট লিনিয়ার মডেল অলসো। ওয়াটারফল মডেল, ওয়াটারফল মানে আপনারা সবাই জানেন ঝর্ণাকে ওয়াটারফল বলা হয়। সাধারণত ঝর্ণাতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে উপর থেকে পানি পড়তে থাকে নিচের দিকে, যেটা আমাদের নর্মাল ওয়াটারফলের রুলস অনুযায়ী যেটা হয় যে উপরে কোনো একটা পাহাড় বা কোনো কিছুর উপর থেকে পানি নিচের দিকে পড়তে থাকবে। সো ওয়াটারফল মডেলে যেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পারতেছেন, অর্থাৎ এখানে প্রত্যেকটা ফেজ এরকম একটা স্ট্রাকচারের মধ্যে দেখানো হয়েছে এবং প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু ডিপেন্ডস অন ইটস প্রিভিয়াস ওয়ান। অর্থাৎ আমি কিন্তু হঠাৎ করে মাঝখান থেকে কনস্ট্রাকশন করা শুরু করতে পারবো না। আই হ্যাভ টু ফলো দিস সিকোয়েন্স। আমাকে এই পুরো সিকোয়েন্সটা ফলো করতে হবে, অর্থাৎ মাঝখানে কোনো একটি স্টেপ থেকে আমি কাজ করা শুরু করতে পারবো না। আই হ্যাভ টু স্টার্ট ফ্রম কমিউনিকেশন অ্যান্ড এন্ড ইন দ্য ডিপ্লয়মেন্ট। আশা করি বোঝা গেছে। সো ওয়াটারফলের মতন কাজ করে। ওয়ান স্টেপ, একটা স্টেপে যে ফার্স্ট উপরের ফার্স্ট স্টেপ থেকে যে ইনফরমেশনটা আসবে সেই ইনফরমেশনটা পাঠানো হবে সেকেন্ড স্টেপে, সেকেন্ড স্টেপ পাঠাবে থার্ড স্টেপে, দেন থার্ড ফোর্থে, ফোর্থ ফিফথে। সো এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা অলওয়েজ ফলো করতে থাকবে। কখনো উপর থেকে নিচে যাবে না বা মাঝখান থেকে শুরু হবে না, সবসময় উপর থেকে নিচে এই প্রসেসে আগাবে। তাহলে আমরা দেখি এই ওয়াটারফল মডেলের মধ্যে অ্যাকচুয়ালি এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5টা ফেজ আছে। 5টা ফেজকে এখানে নাম দেওয়া আছে, যেটা বোল্ড করে আছে ওইটাই হচ্ছে ফেজগুলোর নাম: কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন এন্ড ডিপ্লয়মেন্ট। এখানে আর নতুন আরেকটা ওয়ার্ড পাচ্ছেন, ডিপ্লয়মেন্ট। সো কমিউনিকেশন ফেজের মধ্যে এখানে দেখেন আপনাদের বলা আছে কি কি প্রজেক্টের ইনিশিয়েশন গুলো আমরা জানবো, রিকোয়ারমেন্টস গুলো গেদার করবো, এটাই হচ্ছে আমার কমিউনিকেশন পার্ট। কমিউনিকেশন মিন্স অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা আমাদের ফার্স্ট আমরা এতক্ষণ ধরে দেখে আসছি যে আমাকে অ্যাকচুয়ালি কাস্টমারের সাথে কমিউনিকেট করতে হবে এবং তার কাছ থেকে রিকোয়ারমেন্টস জানতে হবে যে সে কি ধরনের সফটওয়্যার চাচ্ছে। আচ্ছা, এখানে কোশ্চেন আসতে পারে সফটওয়্যার আমি কেন সবসময় কাস্টমারের জন্য বানাবো, নিজের জন্য তো আমি সফটওয়্যার বানাতে পারবো। সেই ক্ষেত্রে আপনাকে সফটওয়্যার বানানোর আগে আপনাকে আগে পয়েন্টগুলো সিলেক্ট করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কি কি আপনার সফটওয়্যারের মধ্যে চাচ্ছেন। সেটা যদি আপনি নিজেও সফটওয়্যার বানান, এই জিনিসটা আপনাকে আগে অবশ্যই রিকোয়ারমেন্ট জানতে হবে যে আমি এই পারপাসে সফটওয়্যার বানাচ্ছি, সো আমার সফটওয়্যারের মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে। সো রিকোয়ারমেন্ট ইজ নেসেসারি. You have to get the requirement before constructing any kind of software. Then second step is called planning. প্ল্যানিং এর মধ্যে কি হচ্ছে, প্ল্যানিং এর মধ্যে আসতেছে আমার এস্টিমেশন পার, শিডিউলিং, ট্র্যাকিং। সো প্ল্যানিং যে পার্টটা আসতেছে আমাকে প্ল্যান করে নিতে হবে, একটা এস্টিমেটেড আমাকে বাজেট বলেন, টাইম বলেন, ইচ এন্ড এভরিথিং আমাকে আগে একটা এস্টিমেট দিতে হবে, দেন আমাকে শিডিউলিং করতে হবে এবং পুরো জিনিসটাই প্ল্যান ওয়াইজ অ্যাকর্ডিংলি চলতেছে নাকি। সো এখানে একটা ট্র্যাকিং নামে একটা
টাস্ক আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার প্ল্যানিং এর অ্যাকর্ডিংলি আমি কাজ করতেছি নাকি এখানে ট্র্যাকিং পার্টটাও চলে আসে। In the third step, you can see it is named as a modeling. Modeling means you have to analysis and design. যে রিকোয়ারমেন্ট এস্টিমেশন আপনি পাইছেন সেই অনুযায়ী আপনাকে অ্যানালাইসিস করতে হবে এবং সেটার উপর বেস করে আপনাকে সফটওয়্যারটা ডিজাইন করতে হবে, যে সফটওয়্যারটা না সিস্টেমটা যেভাবে আপনি বানাতে চাচ্ছেন সেই জিনিসটা ডিজাইন করতে হবে। দেন কনস্ট্রাকশন পার্ট আসছে। কনস্ট্রাকশন পার্টের মধ্যে এখানে দুটো টাস্ক আছে, ওয়ান ইজ কল্ড কোড এন্ড সেকেন্ড ইজ কল্ড টেস্ট, অর্থাৎ কোডিংটা এই স্টেপে হবে প্লাস এখানে টেস্টিংটাও হবে। Then last one, it is called deployment here. Deployment এ যেটা হবে সেটা হচ্ছে ডেলিভারি, সাপোর্ট এবং ফিডব্যাক। ডেলিভারি দেওয়া হবে, কাস্টমার যদি কোনো সাপোর্ট চায় আমার কাছে অবশ্যই আমি তাকে সেই সাপোর্ট দিব, এবং সে যদি কোনো ফিডব্যাক দেয়, কোনো কিছু আপডেট বা এনিথিং দেয়, সেটা আমি তাকে provide করবো। So this is actually linear model or waterfall model. Mainly it has 5 steps or 5 phases you can call. In every phase there are some tasks in that, and this is the structure. Actually waterfall model এই স্ট্রাকচারটাই ফলো করে। So this is waterfall model. কোনো কোশ্চেন আছে বা কোনো জায়গায় কোনো বুঝতে সমস্যা আছে কারণ? নো ম্যাম, ঠিক আছে। ওকে, না ম্যাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পরের মডেলে যেতে পারি। কনফিউজ হবে না, মডেল অ্যাকচুয়ালি আমরা আজকে 8টা মডেল পড়বো, টাস্ক অলমোস্ট সেম, বাট অ্যাকচুয়ালি পড়বো আমরা 8টা মডেল, সো কনফিউজড হয়ে যায় না। এটা হচ্ছে ওয়াটারফল মডেল। নেক্সট আমরা যে মডেলে যাব সেটার নাম হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল। ইনক্রিমেন্টাল মডেল একটু খেয়াল করেন আপনারা, 1 2 3 4 5 6 7 8 8টা স্টেপ আছে। আগে আপনারা ওয়াটারফল মডেলে 5টা স্টেপ পড়ছিলেন, ইনক্রিমেন্টাল মডেলে আপনারা 8টা স্টেপ পাবেন। আবার একটু ফিগারটা খেয়াল করলে দেখতে পাবেন এখানে ফিগারটা একটু ডিফারেন্ট আছে। আচ্ছা আমি একটু এক্সপ্লেইন করে দিই। 8টা স্টেপের মধ্যে এখানে কি কি স্টেপ আছে। প্রথম স্টেপ কি এখানে বলা আছে রিকোয়ারমেন্টস, অ্যানালাইসিস, ডিজাইন, implementation, testing, deployment, maintenance, and you can see the first one is called release 1, then release 2, release 3, then you will it will go as a release 1 যতগুলো আমার লাগে। আচ্ছা ফেজগুলো আমি আর এক্সপ্লেইন করতেছি না, আপনারা ফেজগুলো মোটামুটি টাস্ক জেনে গেছেন, অর্থাৎ রিকোয়ারমেন্ট কি, অ্যানালাইসিস কি, ডিজাইন কি, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, ডিপ্লয়মেন্ট, মেইনটেনেন্স, মোটামুটি এই ওয়ার্ডগুলো আপনারা এতক্ষণ শুনে আসছেন। তাহলে এই মডেলটার স্পেসিফিক মানে স্পেশালিটি কি? এই মডেলে যেটা হয়, প্রথমে আমি রিকোয়ারমেন্ট নিয়ে নিব, প্রথমে কাস্টমারের কাছ থেকে যা যা রিকোয়ারমেন্ট আছে সবগুলো রিকোয়ারমেন্ট আমি নিয়ে নিব। দেন আমি কি করব, আমার যে সিস্টেমটা সেই সিস্টেমটাকে আমি ডিফারেন্ট ছোট ছোট ইউনিটে মানে ছোট ছোট পার্টে ডিভাইড করে দিব। আই উইল মেক দ্য সিস্টেম ইনটু দ্য সাব সিস্টেম। ফুল সিস্টেমটাকে আমি ছোট ছোট সাব সিস্টেমে ডিভাইড করে দিব, এবং প্রত্যেকটা সাব সিস্টেমে যেটা হবে, ইচ এন্ড এভরি সাব সিস্টেমে অ্যানালাইসিস হবে, ডিজাইন হবে, ইমপ্লিমেন্টেশন হবে, টেস্টিং হবে, ডিপ্লয়মেন্ট হবে, মেইনটেনেন্স হবে, দেন সেটা আমি রিলিজে পাঠিয়ে দিব। দেন এগেইন আরেকটা সাব সিস্টেমের হয়তো বা সেম এই প্রসেসগুলো ফলো করবে, রিলিজ 2। এরকম করে যতগুলো সাব সিস্টেম মানে যতগুলো পার্টে আমি ডিভাইড করব, যেমন কিছুক্ষণ আগে আমি যে এক্সাম্পল দিলাম আপনাদের রয়্যাল সফটওয়্যারের কথা যদি আমি বলি, সাপোজ টিচার পোর্টাল ডান করে ওটা রিলিজ হয়ে গেল, দেন আপনাদের স্টুডেন্ট পোর্টাল ডান করে রিলিজ হয়ে গেল, অ্যাকাউন্টস পোর্টাল ডান করে রিলিজ হয়ে গেল, লাইব্রেরি পোর্টাল ডান করে রিলিজ হয়ে গেল, এরকম করে ছোট ছোট সাবসিস্টেমে ডিভাইড করে সেম টাস্কের যে ফেজেস গুলো ফলো করে আমি প্রত্যেকবার রিলিজ দিয়ে দিব। যতগুলো ইউনিটে ডিভাইড করবেন ততগুলো রিলিজ হবে, অর্থাৎ আপনি এখানে যেমন 3টা রিলিজ দেখাচ্ছে, আপনার যদি 4-5টা ইউনিট থাকে, 4-5টা সাবসিস্টেমে ভাগ করেন, তখন সেই 4-5টা সাবসিস্টেমে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে রিলিজ হবে। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে ইনক্রিমেন্টাল মডেল। এখানে যেটা হবে, প্রত্যেকটা রিলিজ হওয়ার পরে এখানে একটা ফাইনাল রিলিজ হবে। ফাইনাল রিলিজে কি হবে, ফাইনাল রিলিজে যে আপনি ছোট ছোট করে যে ইউনিট করে করে আলাদা আলাদা করে রিলিজ করছেন, পুরো সিস্টেমটাকে আপনি একবারে ইন্টিগ্রেশন করবেন, ইন্টিগ্রেশন করে সেটা আপনি একটা ফাইনাল রিলিজ দিবেন। সো এখানে রিলিজ 1, রিলিজ 2, রিলিজ 3 পরে সবগুলো যখন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে রিলিজ হবে, দেন আপনি পুরো সিস্টেম ইন্টিগ্রেট করে একটা ফাইনাল রিলিজ দিবেন। সো দিস ইজ ইনক্রিমেন্টাল মডেল। আমি আরেকবার বলতেছি, ইনক্রিমেন্টাল মডেল রিকোয়ারমেন্ট আমি একবারে গেদার করব, রিকোয়ারমেন্ট গেদার করার পরে পুরো সিস্টেমটাকে আমি ছোট ছোট ইউনিট বলেন সাব সিস্টেম বলেন ডিভাইড করে দিব। প্রত্যেকটা সাব সিস্টেম পরের স্টেপ গুলা বা পরের ফেজ গুলা স্টেপ বাই স্টেপ ফলো করে সিঙ্গেল রিলিজ হয়ে যাবে।
যখন আমার পুরো সিঙ্গেল রিলিজ ডান হয়ে যাবে তখন আমি পুরো জিনিসটাকে একসাথে ইন্টিগ্রেশন করে আমি আমার ফাইনাল রিলিজ দিব। সো দিস ইজ কল্ড দ্য ইনক্রিমেন্টাল মডেল। বুঝা গেছে ইনক্রিমেন্টাল মডেল? জি ম্যাম। আচ্ছা, আমি কিন্তু সবগুলোর মডেলের ডিফারেন্স বলেন। কোন কোশ্চেন? ডিপ্লয়মেন্টটা হচ্ছে যে এখানে আমি ডিপ্লয়মেন্ট স্টেপে এখানে বলা ছিল, ডিপ্লয়মেন্ট মানে হচ্ছে ডেলিভারি সাপোর্ট ফিডব্যাক। ডিপ্লয়মেন্টের মধ্যে আমি কাস্টমারকে ডেলিভারি দিব, কাস্টমারকে সাপোর্ট দিব, কোনো কাস্টমারের কোনো প্রয়োজন হলে সেটা সাপোর্ট দিব, বা কাস্টমার যদি কোনো কিছু আপডেট করতে চায় বা কিছু করতে চায় সেটা আমি তার ফিডব্যাক নিয়ে সেই অনুসারে কাজ করে দিব। এই পুরোটা এই সবগুলো কাজকে শর্টলি বলা হচ্ছে ডিপ্লয়মেন্ট। সো এখানে এই জন্য ডিপ্লয়মেন্ট, ঠিক আছে? ডিপ্লয়মেন্ট মানে আমি কাস্টমারকে জিনিসটা দিব, দেওয়ার পরে সে কোনো ফিডব্যাক দিলে সেই ফিডব্যাক শুনবো, বা তাকে কোনো মেইনটেনেন্স করতে চাইলে সেই মেইনটেনেন্স করবো। এই জিনিসটাই হচ্ছে ডিপ্লয়মেন্ট। আচ্ছা, সো এটা গেল আপনাদের ইনক্রিমেন্টাল মডেল। নেক্সট আমরা যে মডেলে যাব সেই মডেল 3 নাম্বার মডেল, সেটা হচ্ছে র্যাড মডেল। র্যাড মডেলের ফুল ফর্ম হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ইন শর্ট ইট ইজ কল্ড র্যাড মডেল। ওকে, র্যাড মডেলটা আমরা একটু দেখি। র্যাড মডেল ইনক্রিমেন্টাল মডেলের সাথে মিল আছে, কিন্তু র্যাড মডেলে দেখেন স্টেপ কম। এখানে 5টা স্টেপ আছে: বিজনেস মডেলিং, ডাটা মডেলিং, প্রসেস মডেলিং, অ্যাপ জেনারেশন, টেস্ট এন্ড টার্নওভার। ঠিক আছে? আচ্ছা, এখানে র্যাড মডেলে কি হয় আগে আমি সেটা বলে নিই। র্যাড মডেলে হচ্ছে সাপোজ আমার কাছে 9 জনের একটা টিম আছে, ঠিক আছে? 9 জনের একটা টিম আছে। আমার একটা কোনো সফটওয়্যারের কোনো একটা আমার কাছে আসলো যে আমাকে সফটওয়্যারটা বানাইতে হবে। তখন আমি আমার 9 জনকে কি করলাম, 3 জন করে 3টা টিম বানাইলাম। 3 জনের একটা টিম, 3 জনের আরেকটা টিম, 3 জনের আরেকটা টিম, এরকম করে 3টা টিমে আমি 9 জনকে ডিভাইড করে দিলাম। দেন সেম সফটওয়্যারটা আমি ওই 3টা টিমকে বানাইতে দিব। আমি যে 3টা টিমে ডিভাইড করছি সেই 3টা টিমকে আমি সেম সফটওয়্যারটা বানাইতে দিব। তারপর 3টা টিম এই স্টেপগুলো ফলো করবে, মডেলিং করবে, তারপর ডাটা নিয়ে মডেলিং। বিজনেস মডেলিং মিন রিকোয়ারমেন্ট গুলো শোনা, ডাটা মডেলিং মিন্স ডিজাইন করা, দেন প্রসেস মডেলিং মিন্স প্রসেস ডিজাইন করা, অ্যাপ জেনারেশন মিন্স কোডিং করা, টেস্ট এন্ড টার্নওভার মিন্স টেস্ট করা এবং কাস্টমারকে সেটা দেওয়া। ঠিক আছে? টার্নওভার এখানে ঠিক কাস্টমারকে দেওয়া হবে না, আগে যেটা হবে এই কয়টি স্টেপ ফলো করে এই 3টা টিম আমাকে সফটওয়্যারটা ডেভেলপ করে আমি সাপোজ আমার যে কোম্পানি আমার হেডকে জমা দিব। তারপর হেড অ্যানালাইসিস করবে যে এই যে 3টা টিম 3টা সফটওয়্যার বানাই দিল, এই 3টা সফটওয়্যার মধ্যে কোনটা বেস্ট, যেটা বেস্ট হবে আমি সেটা কাস্টমারকে ডেলিভার করব। আরেকবার বলতেছি, আমি কোনো সফটওয়্যার বা কোনো কিছু বানাইতে গেলে যে আমার কাছে যেই যতজন থাকবে, কোডিং বলেন বা অ্যানালিসিস বলেন, টেস্টার বলেন, যেই বলেন, আমার কাছে যতজন থাকবে তাদেরকে আমি কতগুলো ছোট ছোট টিমে ভাগ করে দিব এবং প্রত্যেকটা টিম সেম সফটওয়্যার ডেভেলপ করবে। সেম সফটওয়্যার ডেভেলপ করে আমাকে এনে দিবে। দেওয়ার পরে আমি যে ম্যানেজার বলেন বা যে হেড বলেন সে ডিসাইড করবে এই 3টা 4টা যে কয়টা সফটওয়্যার আমি বানাতে পারি সেই কয়টার মধ্যে যেটা বেস্ট হবে সেটা আমি কাস্টমারকে ডেলিভার করব। র্যাড মডেলের কিছু প্রবলেম আছে। র্যাড মডেলের প্রবলেম হচ্ছে যেহেতু এই যে 3টা বলেন, 4টা বলেন, 5টা বলেন, যতগুলা টিম সবাই মিলে একই কাজ করতেছে, সো এখানে হিউম্যান পাওয়ারের ওয়েস্টেজ হচ্ছে, টাইমের ওয়েস্টেজ হচ্ছে, আমার অবশ্যই রিসোর্সের ওয়েস্টেজ হচ্ছে, তারপরে আমার যে বলেন বাজেট সেটাও, কারণ আমি 3টা টিমই একই কাজ করতেছে, আলাদা কোনো কাজ করতেছে না, সেম কাজই করতেছে। এখান থেকে আমি একজনেরটাই নিব, বাকি 2 জনেরটা কিন্তু ওয়েস্টেজ হবে। সো এই যে অনেক কিছুর ওয়েস্টেজ হয়েছে। র্যাড মডেলে বেসিক্যালি হয়তোবা বেস্ট জিনিসটা বের হয়ে আসে, বাট এখানে অনেক ওয়েস্টেজ হয়। র্যাড মডেল ক্লিয়ার হয়েছে? জি ম্যাডাম। ম্যাডাম তাহলে আমি ওকে, থ্যাংক ইউ। সো আমি এর পরের মডেলে চলে যাই। এর পরের মডেলকে বলা হচ্ছে প্রোটোটাইপিং প্যারাডায়াগ্রাম। প্রোটোটাইপিং প্যারাডায়াগ্রাম যেটা, এটা একটা সাইকেল প্রসেস। সাইকেল প্রসেস মিন্স এই প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ না কাস্টমার স্যাটিসফাইড হবে ততক্ষণ পর্যন্ত এই সাইকেলটা চলতে থাকবে। এই সাইকেলটা একবার স্টার্ট হয়ে
বারবার বারবার একই কাজগুলো রিপিট করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না কাস্টমার বলবে ইট ইজ 100% ওকে, এখন আমার কোনো সমস্যা নাই, আমি আমার সফটওয়্যারের ডেলিভারি নিয়ে নিব, ততক্ষণ পর্যন্ত এটি স্টপ হবে না। ওকে, সো প্রথমে এখানেও 5টি স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে লিসেন টু কাস্টমার, দেন কুইক প্ল্যান, দেন মডেলিং অ্যান্ড কুইক ডিজাইনিং, দেন কনস্ট্রাকশন অ্যান্ড প্রোটোটাইপিং। প্রোটোটাইপিং মানে টেস্টিং, কনস্ট্রাকশন করার পরে মানে টেস্টিং এর কাজটা হবে। দেন যেটা হচ্ছে সেটা হচ্ছে কাস্টমার টেস্ট ড্রাইভিং এন্ড মকআপ, অর্থাৎ কাস্টমার রিভিউ দিবে। ইফ কাস্টমার সে ইট ইজ ওকে 100% ওকে, দেন আই উইল স্টপ হিয়ার। But if he say no, I want some changes or something like that, then again the team will listen to the customer, plan it, model it, design it, construct it, test it, again go to the customer. So আপনারা এখানে বুঝতে পারতেছেন পুরো যে সিস্টেমটা, এই সিস্টেমটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত কাস্টমার স্যাটিসফাইড না হবে, ততক্ষণ পর্যন্ত এই পুরো সিস্টেমটা চলতে থাকবে। এটা একটা সাইকেল প্রসেস, এটাকে বলা হচ্ছে প্রোটোটাইপিং। এটার কোনো ডিসঅ্যাডভান্টেজ কি আপনাদের চোখে পড়তেছে? কেউ বলতে পারবেন এটার কোনো একটা ডিসঅ্যাডভান্টেজ? এটা অনেক কাজ বারবার করতে হবে। হয়তোবা কাস্টমার খুব ছোট কোনো রিকোয়ারমেন্ট দিল, যে সাপোজ আমার হোম পেজে কালার চেঞ্জ করতে হবে, ঠিক আছে, এটার জন্য কিন্তু আমাকে এই প্রসেস পুরোটা ফলো করে আসতে হবে। আশা করি বুঝতে পারতেছেন। এখানে হচ্ছে হয়তোবা খুব ছোট কোনো চেঞ্জ বা খুব ছোট কোনো রিকোয়ারমেন্ট আসতে পারে, কিন্তু আমাকে এই টাস্ক গুলো পুরোটা ফলো করে আসতে হবে। অন্যান্য মডেলে কিন্তু দেখেন কাস্টমার যদি আমাকে কোনো মেইনটেনেন্স দেয় আমি করে ফেলতে পারি, আমাকে কিন্তু প্রিভিয়াস থেকে ফেরত আসতে হয় না। বাট প্রোটোটাইপিং এ যেটা হচ্ছে কাস্টমার যদি খুব সিম্পল কোনো রিকোয়ারমেন্টও দেয়, এটার জন্য আমাকে পুরো প্রসেসটাই আবার আমাকে রিপিট করতে হবে, ফুল প্রসেস আমাকে করতে হবে। অর্থাৎ খুব সিম্পল কাজের জন্য আমাকে অনেকগুলো টাস্ক করতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রোটোটাইপিং মডেলের ডিসঅ্যাডভান্টেজ। এরপরে আমাদের যে মডেলটা আসতেছে সেই মডেলটা হচ্ছে স্পাইরাল মডেল। স্পাইরাল মডেল যেটা বোঝায়, স্পাইরাল মডেল বলতে এটা হচ্ছে স্পাইরাল। আমার একটা কোশ্চেন ছিল। বলেন। এর আগে ইনভেস্টতে যাবেন ম্যাডাম, এটা এই যে প্রোটোটাইপিং প্যারাডাইম, হুম ম্যাডাম আমি চাচ্ছি মানে আমি যখন 3টা টিম ভাগ করব, 3টা টিম যখন আমার কাজ করবে বা আমি একটা টিমের কাছে দিলাম যে সে প্ল্যানিং করলো, ডিজাইন করলো, মডেল করলো, ডেভেলপ করলো, মেইনটেনেন্সও করলো, পরবর্তীতে কিন্তু এই স্টেপে আসতেছে, তাই না ম্যাডাম? যখন আমি প্রোডাক্টটা ওকে হবে তখন হচ্ছে যে কাস্টমার সেটাকে রিভিউ দিবে, আমরা আবার টিম আছে, ওই টিমটা কিন্তু কাজ করতেছে নতুন আরেকটা প্রজেক্টে, ঠিক আছে না? হ্যাঁ, প্রোটোটাইপিং মডেলের ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে টিমকে আবার নতুন কাজে লাগাইতে পারবেন না। আপনি যতক্ষণ এই আপনার এই যে একটা মাঝখানে যে একটা ডিপেন্ড, আমার তো নতুন প্রজেক্ট আসবে, আমি তো প্রজেক্টটাকে তো আমার স্টার্ট করতে হবে, কারণ আমার তো কাজ একটার জন্যই বসে থাকলে হবে না, আমার তো ওই রিসোর্সটাকে তো ইউটিলাইজ করতে হবে, কারণ এটা হচ্ছে কি যে স্লো মোশনে কাজ করবে। এখন আপনি যেটা দেখাইছেন যে মডেলটা, কাস্টমারের কাছে যাবে, কাস্টমার দেখবে, কাস্টমার প্রবলেম ফেস করবে, তারপর সে আমাকে জানাবে, তারপর আমার আবার ডেভেলপ আমার কাজ করবে। পর্যন্ত আপনি এই সাইকেল থেকে বের হতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত কাস্টমার 100% স্যাটিসফাইড না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মডেল থেকে বের হতে পারবেন না। বুঝা গেছে? সো জাকির যেটা বললো, আশা করি সবাই শুনতে পারছেন, জাকির যেটা বললো ওইটা কিন্তু এই মডেলের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। অর্থাৎ আপনার যে টিমটাকে আপনি এখানে ইনক্লুড করছেন এই কাজটা করার জন্য, ওই টিমটা কিন্তু আপনি অন্য কাজে লাগাইতে পারবেন না। এই যতক্ষণ পর্যন্ত এটা 100% ওকে হয়ে কাস্টমারের কাছে ডেলিভারিতে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনার এই মডেলটা চলতে থাকবে। বুঝা গেছে? জি ম্যাম। তো যাকে যেটা বলছি এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, যে ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে আপনি যে টিমকে এই প্রোটোটাইপ এই সফটওয়্যারটা ডেভেলপমেন্টের কাজে লাগাইছেন, ওই টিম আর কোনো কাজ করবে না যতক্ষণ পর্যন্ত কাস্টমার এটা ডেলিভারি না নিবে 100% ওকে করে, ততক্ষণ পর্যন্ত এই পুরো সাইকেল চলতে থাকবে এবং এই টিম এই কাজই করতে থাকবে, সেটা যত ছোট কাজই হোক না কেন। সো এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ যে আপনার রিসোর্সের ওয়েস্টেজ হচ্ছে। আচ্ছা, এর পরের মডেলটা হচ্ছে স্পাইরাল মডেল বলা হচ্ছে। স্পাইরাল মডেল এখানে হচ্ছে গিয়ে এটা
স্পাইডার, যেটা আপনাদের মাকড়সা জালের মতন বলে, এটাকে স্পাইরাল মডেল বলা হয়। এখানে হচ্ছে 6টা স্টেপ আছে। 6টা স্টেপের মধ্যে কাস্টমার আপনার কথাটা বাকিটা পরে শুনি নাই। আচ্ছা সরি জাকির, আমি আরেকবার বলতেছি, আপনি যেটা বলছেন এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আপনার যে টিমটাকে আপনি এখানে কাজে লাগাইছেন, যতক্ষণ পর্যন্ত কাস্টমার 100% ওকে না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ওই টিম অন্য কাজে হাত দিতে পারবে না, অর্থাৎ সে এই সাইকেলের মধ্যেই থেকে যাবে। অর্থাৎ এখানে রিসোর্সের ওয়েস্টেজ হচ্ছে, রিসোর্স অনেক ওয়েস্টেজ হচ্ছে, আমার টাইমও ওয়েস্টেজ হচ্ছে। এটাই আপনাদের টাস্ক, আমি টাস্ক বলবো এই স্লাইড, এই স্লাইডে টাস্ক। Yes, definitely, ma'am. হ্যাঁ, রিসোর্স ওয়েস্টেজ হচ্ছে। সব মডেল যে 100, আমাদের কিন্তু আমরা কিন্তু অনেক কিছু ফলো করি, সব সময় যে সব মেথড একদম 100% ওকে তাই তো না, তাই না? এখানে এই যে আমাদের যে প্রসেস মডেলগুলো আমরা পড়বো, অ্যাকচুয়ালি এই মডেলগুলো অলরেডি মানে ডিক্লেয়ার্ড মডেল, কিন্তু সব মডেলে যে 100% ওকে আর 100% আমাকে ইফেক্টিভ আমাকে রিভিউ দিচ্ছে এমন না। সো এখানে কিছু কিছু অ্যাডভান্টেজ থাকবে, কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকবে প্রত্যেকটা মডেলেরই। ওকে, আচ্ছা আমরা মুভ ফরওয়ার্ড করি। নেক্সট মডেল হচ্ছে স্পাইরাল মডেল। এটা হচ্ছে স্পাইডার অর্থাৎ মাকড়সা জালের মতন এই মডেলটা অনেকটা, কিন্তু এটাও কিন্তু সাইকেল আকারে চলতে থাকবে, ঠিক আছে? আপনি যদি ফিগারের দিকে খেয়াল করেন, এটার হচ্ছে কি স্টার্টিং পয়েন্টে এখান থেকে, আমার মাউসের কার্সারের দিকে আপনারা খেয়াল করেন, এটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, এখান থেকে এটা দেখেন এভাবে এভাবে চলতে থাকবে। অর্থাৎ এটাও কিন্তু অনেকটা প্রোটোটাইপিং মডেলের মতনই, অর্থাৎ প্রত্যেকটা স্টেপে যদি কোনো চেঞ্জেস হয় এটা এরকম করে চলবে এবং ফাইনাল আপনার হচ্ছে গিয়ে কাস্টমারের কাছে ডেলিভার হবে। এবং এই সাইকেল এরকম প্রোটোটাইপিং মডেলের মতনই স্পাইরাল করে চলতে থাকবে, অর্থাৎ সাইকেল আকারে চলতে থাকবে এভাবে। এখানে 6টা স্টেপ আছে: কমিউনিকেশন, প্ল্যানিং, রিস্ক অ্যানালাইসিস, ইঞ্জিনিয়ারিং বা যেটাকে বলা হচ্ছে কোডিং, দেন আমি কনস্ট্রাকশন করব এবং সেটা রিলিজ করে দিব, দেন কাস্টমার ইভ্যালুয়েশন, যেটা কাস্টমারের ফিডব্যাক, যেটা ইভ্যালুয়েশন বলতে এখানে ফিডব্যাক বোঝাচ্ছে। সো কাস্টমার ফিডব্যাকের জন্য চলে যাবে, ফিডব্যাকের পরে ওকে হইলে ইটস ওকে, আদারওয়াইজ আমার পুরো সিস্টেমটা এখানে সাইকেলের মতন চলবে। আবার যাবে, আবার কমিউনিকেট করবে, প্ল্যান করবে, অ্যানালাইসিস করবে, ইঞ্জিনিয়ারিং করবে, কনস্ট্রাকশন করবে, দেন এরকম করে সাইকেল আকারে এটা চলতে থাকবে। সো স্পাইরাল মডেল ইজ এ কাইন্ড অফ প্রোটোটাইপিং মডেল এবং হচ্ছে এটা এরকম সাইকেলের মতন চলতে থাকবে। এইটা হচ্ছে স্পাইরাল মডেল। স্পাইরাল মডেলকে আবার কয়েকটা পার্টে ডিভাইড করা হয়েছে, যেমন এখানে একটা আপনারা পরে দেখতে পারবেন যেটাকে নাম বলা হয়েছে হচ্ছে কম্পোনেন্ট অ্যাসেম্বলি মডেল, ঠিক আছে? ইট ইজ আ পার্ট অফ স্পাইরাল মডেল। আপনারা খেয়াল করতে পারতেছেন ছবিটা একটা স্পাইরাল মডেলের মতনই। এখানে আবার পাঁচটা ফেজ আছে: কমিউনিকেশন, প্ল্যানিং, রিস্ক অ্যানালাইসিস, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, রিলিজ এন্ড কাস্টমার ইভ্যালুয়েশন, ঠিক আছে? এখানে একটা স্টেপ কম আছে, 5টা স্টেপ আছে, কিন্তু একটা সমস্যা এখানে আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের যেটা ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন ফেজ, যেটা এই ফেজটাকে আবার এখানে দেখেন আপনাদের একটা সাইকেলে ডিভাইড করছে। অর্থাৎ এই ফেজটা আপনি খেয়াল করেন, অন্যদিকে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন না, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশনের যে পার্টটা, এটাকে আবার কয়েকটা স্টেপে ভাগ করা হয়েছে। স্টেপগুলো হচ্ছে গিয়ে আইডেন্টিফাই ক্যান্ডিডেট কম্পোনেন্ট। যেহেতু সফটওয়্যারটা আমি কনস্ট্রাক্ট করতেছি আমার নিজের জন্য না, হয়তো বা কোনো কাস্টমারের জন্য, কাস্টমার কোন কম্পোনেন্টে সফটওয়্যারটা ইউজ করবে তার কম্পোনেন্ট গুলোকে আমাকে দেখতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে সে কোন ডিভাইসে সেটা রান করবে। দেন কম্পোনেন্টে কি কি লাইব্রেরি বা কম্পোনেন্টে কি ধরনের সফটওয়্যার বা কি কি কম্পাইলার আছে সেগুলো চেক করবে। দেন যদি প্রয়োজন হয় তাহলে সেই কম্পোনেন্ট গুলোকে সে যদি অ্যাভেলেবল থাকে দেন ইটস ওকে, ইফ ইট ইজ নট অ্যাভেলেবল তাহলে সেটাকে সেখানে বিল্ড আপ করতে হবে। যদি তার ডিভাইসে সেটা বিল্ড আপ করা যায়, আপনাকে এই জিনিসটা নোটিস করতে হবে, আপনি তো কাস্টমারের কম্পোনেন্ট চেঞ্জ করতে পারবেন না। সো তার কম্পোনেন্টের মধ্যে আপনাকে সফটওয়্যারটাকে যেই কম্পাইলার বা যেটাতে চালাবেন সেই জিনিসটা বিল্ড আপ করতে হবে। কোন লাইব্রেরি ফাইল লাগলে সেই লাইব্রেরি ফাইলটা ইনস্টল করতে হবে এবং তারপর আপনি সিস্টেমটাকে ওই কম্পোনেন্টের মধ্যে ইনস্টল করবেন। এই পুরোটা আপনার কনস্ট্রাকশন বা ইঞ্জিনিয়ারিং যে পার্টটা বা রিলিজ যে পার্টটা এটার মধ্যে পড়তেছে। সো component assembly model is a kind of spiral model, but its engineering, construction and release phase এর মধ্যে আরো কিছু extra phase add হবে, সেটা এখানে পাশে step by step লেখা আছে। So it is a part of spiral model, but it has some different thing in there. And the last one is also a kind of spiral model. এটাকে বলা হচ্ছে web engineering process model. এটা তো spiral model এর মতন সেম
6টা স্টেপই আছে, কমিউনিকেশন, প্ল্যানিং, রিস্ক অ্যানালাইসিস, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন রিলিজ এন্ড কাস্টমার রিলেশন, সেম অ্যাজ স্পাইরাল মডেল। বাট এখানেও ইঞ্জিনিয়ারিং পার্টের মধ্যে আপনার কিছু জিনিস আলাদা করে করতে হবে, যেমন কন্টেন্ট ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন। in the content design you have to do the production, অর্থাৎ আপনি যে কন্টেন্টটা বানাতে চাচ্ছেন সেই কন্টেন্টটাকে ডিজাইন করতে হবে এবং সেটাকে প্রোডাকশন করতে হবে। দেন এটা আর্কিটেকচারালি কিভাবে কাজ করতে হবে সেটা ডিজাইন করতে হবে, সেই ডিজাইনটাকে অ্যানালাইসিস করতে হবে এবং সেটা অনুযায়ী ইন্টারফেস ডিজাইন করতে হবে। দেন এই পুরো জিনিসটা কাজ করবে আপনার ইঞ্জিনিয়ারিং পার্টের মধ্যে। সো স্পাইরাল যে মডেলটা আমি বলতেছি, স্পাইরাল মডেলটা আবার দুটো স্পাইরাল মডেলের আবার দুটো পার্ট আছে, সেটা হচ্ছে গিয়ে কম্পোনেন্ট অ্যাসেম্বলি মডেল এবং ওয়েব ইঞ্জিনিয়ারিং প্রসেস মডেল। ওকে, সো দিস আর দ্য মডেলস of software process model known as a software process model. Basically আমি কয়টা বললাম, একটা প্রথমটা হচ্ছে ওয়াটারফল মডেল, দেন হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল, RAD model, prototyping model and spiral model. These are the 5 basic model of software engineering. Software engineering এর 5টা বেসিক মডেল, আর স্পাইরাল এর আরো দুটো পার্ট আপনারা পড়ছেন। সো এই হচ্ছে আমাদের প্রসেস মডেল। অ্যাকচুয়ালি এখান থেকে কোশ্চেন আসতে পারে, আপনার প্রসেস মডেলগুলোর মধ্যে ডিফারেন্স বের করতে হতে পারে। এটা প্রত্যেকটা প্রসেসের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনাদেরকে অ্যানালাইসিস করতে হতে পারে, যেটা স্লাইডের মধ্যে দেওয়া নেই। আমার অ্যাসাইনমেন্টের কোশ্চেন যে স্লাইডের মধ্যে থেকে পাবেন এমন ভাবার কোনো কারণ নেই, আপনাদের নিজেদের অ্যানালাইসিস করতে হবে বা নিজেদের সার্চ করে বের করতে হবে। সো কোশ্চেন কি টাইপের হয় আমি সেটা বলে দিচ্ছি। ক্লাসের টাইম মোটামুটি শেষ, কোনো কোশ্চেন কি কারোর আছে? কোশ্চেন কি রকম হবে এটা কবে বলছেন? শুনেন নাই। 2 দিন আগে বলছিলাম, শুনেন নাই? প্রথম ক্লাসটা মনে হয় করা হয় নাই ম্যাম। আচ্ছা, যেমন এখান থেকে কোশ্চেন আসতে পারে যে মডেলগুলোর মধ্যে ডিফারেন্স বের করতে হবে বা মডেলগুলোর অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি সেগুলো বের করতে হবে। এখানে স্লাইডের মধ্যে এটা দেওয়া নেই, আমি মডেলগুলো আপনাদের বুঝাই দিছি, এদের মধ্যে ডিফারেন্স গুলো কি কি সেগুলো আপনাদের বের করতে হতে পারে বা এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো। জি ম্যাম। আর কোনো কোশ্চেন আছে কারোর? ম্যাডাম আমার একটা কোশ্চেন ছিল। বলেন, তাড়াতাড়ি বলেন, টাইম শেষ। ম্যাডাম সেটা হচ্ছে যে এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ থেকে আমরা সামারাইজ আসলে কি শিখবো ম্যাডাম? আমার এটা সফটওয়্যার যে ডেভেলপ করতে হয়, এই ডেভেলপমেন্টের যে প্রসেসগুলো ফলো করতে হয়, সফটওয়্যার চাইলে বানায় ফেলা যায় না, এটা প্ল্যান করতে হয়, এটা অ্যানালাইসিস করতে হয়, ডিজাইন করতে হয়, কোডিং করতে হয়, টেস্টিং করতে হয়, কাস্টমারের রিভিউ নিতে হয়। এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো শিখবো, এই মডেলগুলো শিখবো। ওকে ম্যাডাম, আমি প্ল্যানিং সবই করলাম। তাহলে ম্যাডাম আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাবে তাহলে কি শিখবো? এটা ল্যাব নাই তো বাবা, এটা থিওরি কোর্স। না, এটার তো একটা ল্যাব আছে না? না, এটা ল্যাব না, এটা শুধু থিওরি কোর্স। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র থিওরি। যেটা আপনারা ওয়েব ডেভেলপমেন্ট করে ফেলছেন এটার কোনো ল্যাব না, এটা